প্রবলেম 5-এর দেখেন, এখানে যেটা যেটা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে সেটা আলোচনা করে দিই। এখানে এ কোম্পানি লিমিটেড এর একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, আর কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। তো আপনাকে বলা রয়েছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। তো স্টেটমেন্ট অফ প্রফিট অর লস মানে আপনি ইনকাম স্টেটমেন্ট তৈরি করবেন। এখানে শুধু ইনকাম স্টেটমেন্ট বলে নাই, সাথে আবার বলা রয়েছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম তৈরি করেন। তো যদি পরীক্ষায় শুধু স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এতটুকু যদি তৈরি করতে বলে, তাহলে কিভাবে করবেন? আর সাথে যদি আদার কম্প্রেসিভ ইনকাম এতটুকু যুক্ত করতে বলে, তাহলে কিভাবে করবেন? তো সেটা দেখা দিচ্ছি। দেখেন, আমাদেরকে যদি স্টেটমেন্ট অফ প্রফিট অর লস নির্ণয় করতে বলে, আপনার অ্যান্সার হবে নেট প্রফিট নির্ণয় করবেন। এতটুকু হচ্ছে আপনার কাজ। এই যে প্রফিট আফটার ট্যাক্স, এটাই তো হচ্ছে আমাদের নেট প্রফিট। আপনি এতটুকু যদি নির্ণয় করেন, এটাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। আপনাকে যখন পরীক্ষায় বলবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করেন অথবা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, আপনি তখন শুধুমাত্র এই নেট প্রফিটটা নির্ণয় করবেন, এতটুকু। আর আপনাকে যখন আদার কম্প্রেহেনসিভ ইনকাম এতটুকু তৈরি করতে বলবে, তো তখন আপনাকে এই 3টা লাইন বেশি করতে হবে। নেট প্রফিটের পর লিখবেন আদার কম্প্রেহেনসিভ ইনকাম। তারপরে এখানে আমরা করি কি, যেমন এখানে তারপরে আদার কম্প্রেহেনসিভ ইনকামের যে আইটেম সেটা নিয়ে আসবো, এটা অঙ্ক করার সময় বুঝাই দিচ্ছি। সাথে আপনি আদার কম্প্রেহেনসিভ ইনকামের যে আইটেম সেটা আনবেন। তারপর লিখবেন টোটাল কম্প্রেহেনসিভ ইনকাম। মোট কথা আপনাকে এই লাইনটুকু বেশি করতে হবে। যদি পরীক্ষায় ইনকাম স্টেটমেন্টের সাথে যুক্ত করে দেয় আদার কম্প্রেহেনসিভ ইনকাম, তাহলে আপনি এতটুকু অংশ অ্যাড করে দিবেন। আর যদি আপনাকে আদার কম্প্রেহেনসিভ ইনকাম যুক্ত না করে শুধু ইনকাম স্টেটমেন্ট বলে, তাহলে আপনি এই নেট প্রফিট করে দিবেন। তাহলে ভাইয়া ওই যে আদার কম্প্রিহেনসিভ ইনকামের সাথে কি ওই যে ইনকাম মানে ট্যাক্স এর কোনো সম্পর্ক থাকলো না? হ্যাঁ, ওইটার সাথে ইনকাম ট্যাক্সের সম্পর্ক থাকে না। তো আদার কম্প্রেসিভ ইনকামে কি আসে? আদার কম্প্রেসিভ ইনকামে আসে যেগুলা রিভ্যালুয়েশন টাইপের, যে গেন লস এইসব আইটেম আসে। যেমন দেখেন, ধরেন আমরা করি কি, আপনার একটা, ধরেন আপনার একটা জমি রয়েছে। আপনি জমি কিনেছিলেন 10 লক্ষ টাকা দিয়ে, এখন ওইটার মার্কেটে মূল্য হয়ে গেল 15 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা মূল্য বাড়লো। তো আমরা এই 5 লক্ষ টাকা যে বাড়লো, এটাকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি নামে আনি? আমরা করি কি, এটাকে রিভ্যালুয়েশন গেইন নামে নিয়ে আসি। মানে আমরা যে রিভ্যালু করলাম, 10 লক্ষ টাকার অ্যাসেট হয়ে গেল 15 লক্ষ টাকা। তো 5 লক্ষ টাকা বাড়লো, এটাকে আমরা গেইন হিসাবে নিয়ে আসি, রিভ্যালুয়েশন গেইন। রিভ্যালু মানে নতুন করে মূল্য নির্ধারণ করা। তো এর ফলে আমাদের লাভ হচ্ছে 5 লক্ষ টাকা। এখন এই 5 লক্ষ টাকার উপর তো আপনি ট্যাক্স দিতে হবে না, যেহেতু আপনি এখনো বিক্রি করেন নাই। আপনি যদি জমিটা বিক্রি করতেন, 10 লক্ষ টাকার জমি 15 লক্ষ টাকা দিয়ে যদি বিক্রি করতেন, তাহলে তো 5 লক্ষ টাকা আপনার লাভ হতো। সেই লাভের উপর তখন আপনি ট্যাক্স দিতেন, তখন আপনি ট্যাক্স দিতে হতো। কিন্তু এখন তো আপনি এটা বিক্রি করেন নাই, তো কাজে এখন তো আপনাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু এটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নিয়ে আসি রিভ্যালুয়েশন গেইন হিসেবে, রিভ্যালুয়েশন রিজার্ভ, এভাবে আমরা নিয়ে আসি। তো যেহেতু আপনি রিভ্যালুয়েশন গেইন হিসেবে এটাকে নিয়ে আসতেছেন, তো যেহেতু গেইন কনসিডার করতেছেন, তার মানে তো এটার উপর ট্যাক্স চলে আসতেছে। কারণ আমরা তো গেইনের উপর ট্যাক্স দিই, কিন্তু এটা যেহেতু আপনি হাতে টাকা পান নাই, যেহেতু অ্যাসেটটা বিক্রি করেন নাই, তো এখন তো এটার উপর আপনি ট্যাক্স দিতে হবে না। তাই এটাকে আমরা করি কি, কম্প্রেসিভ ইনকামে নিয়ে আসি। কম্প্রেসিভ ইনকামে আনি যেটার উপর ট্যাক্স প্রযোজ্য না, সেইগুলো নিয়ে আসি। এই জন্য এটাকে কম্প্রেসিভ ইনকামে নিয়ে আসলাম। তো এখানে যদি রিভলিউশন গেইন ওগুলা থাকে, আমরা নিয়ে আসি আর কি। যেগুলোর উপর আমরা ট্যাক্স প্রযোজ্য না, সেটা এখানে নিয়ে আসি আদার কম্প্রেসিভ ইনকামে। কম্প্রেহেনসিভ মানে কি? কাল্পনিক। এটা হচ্ছে কাল্পনিক আয়, মানে এটা বাস্তবে আয় হয় না এখনো। এই আয়টা তো হচ্ছে কাল্পনিক। আপনি যদি এখন বিক্রি করেন, এত টাকা পাবেন, যেহেতু মার্কেটের দাম বাড়লো, কিন্তু এখনো তো বিক্রি করেনি, তো এটা হচ্ছে একটা কাল্পনিক বিষয়। তাই এগুলাকে কম্প্রেহেনসিভ ইনকামে আনা হয়। কম্প্রেহেনসিভের বাংলা শব্দ অর্থ হচ্ছে কাল্পনিক। বলেন কি বলছিলেন? তো এখানে তারপরে আর তৈরি করতে বললো কি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন।
মানে আপনাকে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট তৈরি করতে বললো, তো আমরা তৈরি করি। আমরা ফরম্যাট অনুযায়ী অঙ্ক করব। সেল থেকে সেলস ডিসকাউন্ট মাইনাস করে আমরা নেট সেল নির্ণয় করলাম। আমরা বের করি নেট সেল। আপনি সেলস থেকে সেলস রিটার্ন যদি থাকে রিটার্নটা মাইনাস করবেন, ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট মাইনাস করবেন। তো এগুলো ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে, সেখান থেকে বসাই দিলাম। এই যে সেলস দেওয়া রয়েছে, তারপরে সেলস ডিসকাউন্ট, এই যে সেলস ডিসকাউন্ট, তো সেলস থেকে সেলস ডিসকাউন্ট মাইনাস করে আমরা পেলাম নেট সেল। তো এটা আমরা ইনকাম স্টেটমেন্টে আনলাম। এখানে দেওয়া রয়েছে রিটার্ন আউটওয়ার্ড। তো রিটার্ন আউটওয়ার্ড এটা কি সেলস রিটার্ন না পারচেস রিটার্ন? তো এই ধরনের রিটার্ন দুইটা হয়। একটা হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড, আর একটা হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড সেটা হচ্ছে সেলস রিটার্ন, আর রিটার্ন আউটওয়ার্ড সেটা হচ্ছে পারচেস রিটার্ন। আপনি যখন পারচেস করলেন, মালটা তো আপনার কাছে আসলো মানে ইন হলো, তো সেটাকে আপনি আবার ফেরত দিয়ে দিলেন মানে এখন আউট হয়ে গেল, আপনার থেকে চলে গেল। এটা পারচেস রিটার্নকে তাই বলা হয় রিটার্ন আউটওয়ার্ড। আর সেলস রিটার্ন হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড, মানে আপনি সেলস করলেন, মালটা আপনার থেকে চলে গেল, আউট হয়ে গেল, তো আপনি যখন এটাকে রিটার্ন আসলো আবার আপনার কাছে এটা ইন হলো, তো এটাকে বলে রিটার্ন ইনওয়ার্ড। তো রিটার্ন ইনওয়ার্ড থাকলে বুঝতাম এটা সেলস রিটার্ন, তাহলে আমরা ওই সেলস থেকে এটা মাইনাস করে দিতাম। তো যেহেতু এটা আউটওয়ার্ড লেখা, তার মানে এটা পারচেস রিটার্ন, এটা পারচেস থেকে মাইনাস হবে। তো এখন নেট সেল থেকে আমরা মাইনাস করি কস্ট অফ গুডস সোল্ড, তাহলে পাই গ্রস প্রফিট। তো কস্ট অফ গুডস সোল্ড কিভাবে নির্ণয় করলাম, এটা এখানে ক্যালকুলেশন করে দেখানো রয়েছে নোট ওয়ানে। বিগিনিং ইনভেন্টরির সাথে আমরা করি কি, পারচেস কস্ট গুলাকে যোগ করি, এই যে কস্ট অফ পারচেস। তো এখানে পারচেস থেকে ওই যে রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেস রিটার্নটা মাইনাস করলাম, তাহলে পেলাম নেট পারচেস। নেট পারচেসের সাথে আমরা করি কি, পরিবহন খরচটা যোগ করি, ক্যারিং কস্ট। এটা বিভিন্ন নামে থাকতে পারে, ক্যারিং কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, ফ্রেট কস্ট, বিভিন্ন নামে থাকতে পারে, মোট কথা পরিবহন খরচটা যোগ করি। তাহলে আমরা পাই টোটাল কস্ট অফ পারচেস। তো বিগিনিং ইনভেন্টরির সাথে কস্ট অফ পারচেস যোগ করলে পাই আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরিটা মাইনাস করি, তাহলে পাই কস্ট অফ গুডস সোল্ড। এই ফরম্যাটটা মনে রাখবেন। এখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি মাইনাস করি। তো প্রশ্নে দেখেন এন্ডিং ইনভেন্টরি দেওয়া রয়েছে কত, বিতে বলা রয়েছে এডিশনাল ইনফরমেশন, দ্য ইনভেন্টরি অন হ্যান্ড অন ডিসেম্বর 31, 2019 ওয়াজ ভ্যালুড এট টাকা 65,000। আপনার নিকট 65,000 টাকার ইনভেন্টরি রয়েছে, এন্ডিং ইনভেন্টরি, হুইচ ইনক্লুডস গুডস ওর টাকা 10,000 সোল্ড বাট নট ইয়েট ডেলিভার টু দ্য পার্চেজার। এই 65,000 টাকা ইনভেন্টরির মধ্যে 10,000 টাকা ইনভেন্টরি আপনি বিক্রি করে ফেললেন, কিন্তু এখন এটা পার্চেজারের নিকট ডেলিভারি দেননি। আপনার কাছে 65,000 টাকার ইনভেন্টরি রয়েছে, এর মধ্যে 10,000 টাকার ইনভেন্টরি আপনি সেল করলেন কিন্তু এখনো ডেলিভারি দেন নাই। তো যতই আপনি ডেলিভারি না দিয়ে থাকেন, এটার মালিক তো আর আপনি নাই। তার মানে আপনার মালিক কত টাকার ইনভেন্টরি, 55,000 টাকার। তো এইটাই হচ্ছে আমাদের এখন এন্ডিং ইনভেন্টরি, কারণ ওই 10,000 টাকার ইনভেন্টরি তো আপনি সেল করলেন, ডেলিভারি দেন নাই, কিন্তু আপনি তো ডেলিভারি দিবেন, আপনি তো আর ওইটার মালিক নাই। তার মানে আমাদের এন্ডিং ইনভেন্টরি 55,000, এই জন্য আমরা এটা মাইনাস করে নিলাম। তো আমাদের কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 39,545। তো এটা আমরা বসালাম, তাহলে পেলাম গ্রস প্রফিট। এখন গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করি, তাহলে পাই প্রফিট ফ্রম অপারেশন অথবা অপারেটিং প্রফিট। অপারেটিং এক্সপেন্স আমরা নোট 2 তে ক্যালকুলেশন করে দেখালাম। অপারেটিং এক্সপেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আরেকটা হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তো সেলস রিলেটেড যে এক্সপেন্স, ওগুলো আমরা করি কি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে নিয়ে যাই। এছাড়া অন্যান্য যে এক্সপেন্স এগুলো নেই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। তা আপনি যদি পরীক্ষার হলে আলাদা করতে না পারেন বা সময় না পান, বা আপনি যদি বুঝতে না পারেন কোন খরচ কোথায় দেখাবেন, তাহলে সবগুলো অপারেটিং এক্সপেন্স নামে দেখা দিবেন। যেমন এখানে আমরা সব অপারেটিং এক্সপেন্স নামে দেখালাম। তো এখানে যত এক্সপেন্স আছে সবগুলো আমরা অপারেটিং এক্সপেন্স নামে দেখা দিলাম।
তাহলে হলো 83,930 টাকা। এখানে যে লেবার এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স যা আছে সব দেখে দিলাম। তাহলে আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করে পেলাম প্রফিট ফ্রম অপারেশন বা অপারেটিং প্রফিট। তারপরে আমরা লিখি আদার রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স, মানে সম্পূর্ণ ফরম্যাটটা মনে রাখবেন, এটা হচ্ছে টোটাল ফরম্যাটটা। এরপরে আমরা আনি আদার রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। আদার রেভিনিউ এক্সপেন্সে কি আনি? এই যে এখানে যে সেলস নিয়ে আসলাম, এটা তো হচ্ছে সেলস রেভিনিউ। এই সেলস রেভিনিউ, এটাতে আমরা কি করি, শুধু সেলস রিলেটেড রেভিনিউ আনি, অন্য রেভিনিউ আনি না। এছাড়াও কিন্তু প্রতিষ্ঠানের অন্যান্য রেভিনিউ থাকতে পারে। যেমন ধরেন আপনি কোথাও ইনভেস্ট করলেন টাকা, সেটার উপর ইন্টারেস্ট পাচ্ছেন। আপনি ধরেন এফডিআর করে রাখছেন, আপনার সঞ্চয়পত্র আছে, আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। এগুলা কিন্তু সেলস রিলেটেড রেভিনিউ না, এগুলাকে করা হয় আদার রেভিনিউতে আনা হয়, যেটা সেলস রিলেটেড না। এখানে আবার ওই এক্সপেন্স রিলেটেড এক্সপেন্স আসে, যেটা পারচেস রিলেটেড এক্সপেন্স না। যেমন আমরা দেখেন কস্ট অফ গুডস সোল্ড, এখানে কি এক্সপেন্স আনি? পারচেস রিলেটেড এক্সপেন্স গুলো নিয়ে আসি। এছাড়াও তো অন্যান্য এক্সপেন্স থাকে, আপনার ইন্টারেস্ট খরচ হচ্ছে, অন্যান্য খরচ হচ্ছে, তো এই পারচেস রিলেটেড ছাড়া অন্যান্য যে এক্সপেন্স সেগুলো এখানে আসে আদার এক্সপেন্সে। তার মানে এখানে সেলস আর পারচেস ছাড়া অন্যান্য যে রেভিনিউ এক্সপেন্স সেগুলো এখানে নিয়ে আসবেন, আদার রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। এখন আপনার প্রতিষ্ঠানটা যদি সার্ভিস রিলেটেড হইতো, তাহলে কিন্তু আপনি সেলস রিলেটেড রেভিনিউ থাকতো না। ধরেন আপনি একটা হসপিটাল, হসপিটাল তো কিছু সেল করে না, তখন এখানে থাকতো কি, সার্ভিস রিলেটেড রেভিনিউ। এখানে থাকতো সার্ভিস রেভিনিউ। যারা যারা উৎপাদনশীল প্রতিষ্ঠান, তাদের সেলস রিলেটেড রেভিনিউ হয়। ধরেন আপনি কিছু তৈরি করতেছেন, সেগুলো আপনি বিক্রি করতেছেন, কিন্তু যারা উৎপাদনশীল না, সার্ভিস রিলেটেড, তাদের তো সেলস রেভিনিউ হয় না, তাদের হয় সার্ভিস রেভিনিউ। যেমন আপনি এটা যদি হসপিটালের অঙ্ক হইতো, এখানে আমরা লিখতাম সার্ভিস রেভিনিউ। তখন আবার করতেন সার্ভিস রেভিনিউ ছাড়া অন্যান্য যে রেভিনিউ সেগুলো আদার রেভিনিউতে আনতেন। আবার ওই সেবা দেওয়ার জন্য আপনি যে পারচেস করলেন, তাছাড়া অন্যান্য যে খরচ সেগুলো এই আদার এক্সপেন্সে আনতেন। এই হচ্ছে বিষয়টা। আপনি সেল অথবা সার্ভিস রেভিনিউ এগুলা ছাড়া অন্যান্য যে রেভিনিউ আদার রেভিনিউতে আসে। আবার পারচেস অথবা এই রিলেটেড যে এক্সপেন্স সেগুলো ছাড়া অন্যান্য এক্সপেন্স আসে এখানে। তো এখানে আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে ট্রান্সফার ফি ইনকাম। আপনি কিছু ট্রান্সফার করলেন, তার জন্য আপনার ইনকাম হলো এই যে ট্রান্সফার ফি ইনকাম। তো এটা কিন্তু সেলস রিলেটেড না। যেমন এগুলা ব্যাংকের ক্ষেত্রে হয়। ব্যাংক ধরেন এক কাস্টমারের, ধরেন অ্যাকাউন্ট ব্যালেন্স আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়, সেই ক্ষেত্রে একটা ফি পায়। তো কোম্পানি ধরেন কোনো কিছু ট্রান্সফার করলো, তার জন্য একটা ফি নিল। তো এগুলো হচ্ছে আদার ইনকামে যাবে, যেহেতু এটা সেলস রিলেটেড না। তারপরে যেমন এখানে রয়েছে ইনভেস্টমেন্ট ইনকাম, এগুলো হচ্ছে আদার ইনকামে যাবে, এটা তো সেলস রিলেটেড না। তো আমরা দেখেন নিয়ে আসলাম ট্রান্সফার ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম। তো এখানে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল 3,000 টাকা ইনভেস্টমেন্ট ইনকাম। আর এডিশনাল ইনফরমেশনে রয়েছে এই যে এফ এ, অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 2 টাকা 2,000। আপনি ইনভেস্টমেন্ট করলেন, তার জন্য ইন্টারেস্ট পান, তো বকেয়া রয়েছে 2,000 টাকা, মানে 2,000 টাকার ইন্টারেস্ট আপনার বকেয়া রয়েছে। তো ওইখানে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে ইনভেস্টমেন্ট ইনকাম 3,000, আর এখানে ইনভেস্টমেন্ট ইনকাম আরো 2,000 টাকা বকেয়া রয়েছে। তার মানে টোটাল হচ্ছে 5,000 টাকা। যেহেতু আমরা ইনকাম স্টেটমেন্ট প্রশ্নে যদি কিছু না বলে আমরা অ্যাক্রুয়াল বেসিসে করি, আপনাকে প্রশ্নে যদি ক্যাশ বেসিসের কথা না বলে আমরা অ্যাক্রুয়াল বেসিস ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। তো অ্যাক্রুয়াল বেসিস মানে আপনার ক্যাশ টাকাও আসবে, বকেয়াটাও আসবে। তো ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে 3,000 টাকা, আপনি ইনভেস্টমেন্ট ইনকাম করলেন, এটা হচ্ছে অলরেডি পেয়ে গেছেন ক্যাশ বেসিস। আর আরো বকেয়া রয়েছে 2,000 টাকা, আরো পাবেন 2,000, তার মানে টোটাল কত, 5,000। যদি ক্যাশ বেসিস আমরা তৈরি করতাম, তাহলে এই 2,000 টাকা অঙ্কে আসতো না, কারণ ক্যাশ বেসিসে বকেয়াটা আসে না। আর অ্যাক্রুয়াল বেসিসে বকেয়াও আসে, ক্যাশও আসে।
তো তার মানে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ইনকাম কত? 5,000 টাকা। তো নিয়ে আসলাম, আর কোনো ইনকাম দেওয়া নাই। এখন আমরা দেখব আদার কোনো এক্সপেন্স রয়েছে কিনা সেটা আনবো। তো ট্রায়াল ব্যালেন্সে দেখেন দেওয়া রয়েছে ডিবেঞ্চার ইন্টারেস্ট এক্সপেন্স। ডিবেঞ্চারের ক্ষেত্রে ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে 625 টাকা। তো যেহেতু এটা ইন্টারেস্ট এক্সপেন্স, এটা তো পারচেস রিলেটেড এক্সপেন্স না, তো এটা আসবে আদার এক্সপেন্সে। তো আমরা নিয়ে আসলাম, তার মানে আমাদের সবগুলো নিয়ে আসা হলো। তো এখন আমরা পেলাম নেট রেভিনিউ ফ্রম আদার অ্যাক্টিভিটিস এত টাকা। মানে এখানে আদার রেভিনিউ হচ্ছে 5,600, আর এক্সপেন্স হচ্ছে 625, তো মাইনাস করলে পাই 4,975। আপনি পরীক্ষায় এত কথা লেখার দরকার নেই, নেট রেভিনিউ এত সময় পাবেন, আপনি জাস্ট টাকার ফিগার গুলো বসাই দিবেন। তো এখান থেকে 625 মাইনাস করলে হয় 4,975। তারপরে যদি অন্যান্য কোনো গেন লস থাকে সেটা আমরা নিয়ে আসি। এখানে আসলাম গেন লস, ওইখানে কিন্তু রেভিনিউ আনলাম, আর এখন আনবো যদি কোনো গেন লস থাকে। তো পরীক্ষায় এতগুলো আপনি আইটেম পাবেন না, এই প্রশ্নে সবগুলো আইটেম দেওয়া রয়েছে, প্রশ্নে এত আইটেম নাও পেতে পারেন, তো যে যে আইটেম পাবেন না সেই সেই অপশনটা কমে যাবে। এখন যদি আপনার অন্যান্য কোনো গেন লস থাকে সেটা এখানে নিয়ে আসবো আমরা, গেন লস। তো ট্রায়াল ব্যালেন্সে দেখেন লস দেওয়া রয়েছে। এই যে রিভলিউশন রিজার্ভ 1,400 টাকা। দাঁড়ান দেখাই কিভাবে আসলো। এখানে লুজ টুল দেওয়া রয়েছে ট্রায়াল ব্যালেন্সে। রিভলিউশন রিজার্ভ হচ্ছে 1,400 টাকা। আর এখানে দেওয়া রয়েছে ট্রায়াল ব্যালেন্সে লুজ টুল 6,000 টাকা। সিতে বলা রয়েছে লুজ টুলস ওয়ার ভ্যালুড এর টাকা 4,100 অন December 31, 2019। মানে আপনার নিকট যে লুজ টুল ছিল, লুজ টুল বলতে বোঝায় যেমন ধরেন রেঞ্চ, স্ক্রুড্রাইভার, প্লাস, এগুলো আর কি, এগুলোকে বলা হয় লুজ টুল। তো 6,000 টাকার লুজ টুল ছিল, এখন এটার মার্কেটে এটার মূল্য হয়ে গেছে 4,100 টাকা। তার মানে লস হইলো আপনার, রিভ্যালুয়েশন লস কত টাকা হলো দেখেন, 6,000 থেকে যদি 4,100 মাইনাস করেন তাহলে হয় 1,900। তাহলে 1,900 টাকা হয়, এটা হচ্ছে রিভ্যালুয়েশন লস। আপনার রিভ্যালুয়েশন লস হলো 1,900 টাকা। আর লুজ এখন টুলসটা কি, এটা কি আমার অ্যাসেট? হ্যাঁ, লুজ টুলস তো আপনার অ্যাসেট। ওই যে আমরা জানি কি প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এই তিনটা হচ্ছে আমাদের নন কারেন্ট অ্যাসেট। তো প্রপার্টি হচ্ছে ল্যান্ড, বিল্ডিং এগুলো, প্ল্যান্ট হচ্ছে মেশিনারি, আর ইকুইপমেন্ট হচ্ছে এগুলো, যে যেমন আপনি ধরেন কোন একটা মেশিন, মেশিন খুলবেন বা ঠিক করবেন, আপনার প্লাস দরকার হয়, রেঞ্জ দরকার হয়, এগুলোকে আমরা লুজ টুল বলি। দেখবেন অনেক সময় ট্রাক যে যায়, ট্রাকের নিচের দিকে একটা বক্স থাকে, সেই বক্সে লেখা থাকে লুজ টুল, মানে ওইখানে স্ক্রুড্রাইভার, প্লাস, রেঞ্জ এইসব সামগ্রীগুলা রাখা আছে। তো এগুলো হচ্ছে অ্যাসেট। তো এখন এটার মূল্য আপনার মার্কেটে কমে গেল 1,900 টাকা, তো এটা হচ্ছে রিভ্যালুয়েশন লস। এখন রিভ্যালুয়েশন লসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার এখানে ট্রায়াল ব্যালেন্সে যতটুকু গেইন দেখানো থাকবে, এখানে দেখেন গেইন দেখানো আছে কত, রিভলিউশন রিজার্ভ, এটা দেখানো আছে ক্রেডিটে, প্রথমটা তো হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তো যতটুকু ক্রেডিটে দেখানো থাকবে গেইন,
ততটুকু আপনি লস এখানে নিয়ে আসতে পারবেন, আদার কম্প্রিহেনসিভে নিয়ে আসতে পারবেন, ততটুকু লস। এটা হচ্ছে নিয়ম। আপনি যতটুকু রিভ্যালুয়েশন গেইন দেখানো থাকবে ট্রায়াল ব্যালেন্সে, ততটুকু লস আপনি দেখাতে পারবেন আদার কম্প্রিহেনসিভ ইনকামে। তো ততটুকু আমরা এখানে 1400 দেখালাম, কারণ ওইখানে ট্রায়াল ব্যালেন্সে 1400 দেখানো হচ্ছে রিভ্যালুয়েশন গেইন। এটা কিন্তু গেইন আর কি, যেহেতু ক্রেডিট। তো 1400 দেখানো আছে, আমরা লস 1400 পর্যন্ত দেখাতে পারবো আদার কম্প্রিহেনসিভ ইনকামে, তাই 1400 পর্যন্ত দেখালাম। আর বাকি থাকে কত? বাকি থাকে 500 টাকা। এই বাকি 500 টাকা আপনি দেখাতে পারবেন না আদার কম্প্রিহেনসিভ ইনকামে, সেটা আমরা এখানে নিয়ে আসবো, এই গেইন এন্ড লসে নিয়ে আসবো। এই জন্য এখানে নিয়ে আসলাম লস অন রিভ্যালুয়েশন অফ লুজ টুল, 500 টাকা। আর যদি আপনি ট্রায়াল ব্যালেন্সে কোনো টাকাই দেখানো না থাকতো, ট্রায়াল ব্যালেন্সে যদি এটা ধরেন দেখানোই না থাকতো এই রিভ্যালুয়েশন রিজার্ভ অপশন, সম্পূর্ণ টাকাটা আমরা এখানে দেখাই দিত, তাহলে এখানে 1900 টাকা দেখাতাম লস। তো এটা হচ্ছে নিয়ম। ট্রায়াল ব্যালেন্সে যতটুকু রিভ্যালুয়েশন গেইন দেখা থাকবে, আপনি ততটুকু রিভ্যালুয়েশন লস আদার কম্প্রিহেনসিভ ইনকামে আনবেন। তো এখানে ওইভাবে দেখানো আছে, কারণ আপনাকে তো পরীক্ষা বললে আদার কম্প্রিহেনসিভ ইনকাম তৈরি করেন, তাই যেন আদার কম্প্রিহেনসিভ ইনকামে কিছু আসে, ওইভাবে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া থাকবে। তো দেখেন এখানে আদার কম্প্রিহেনসিভ আসলো। আর বাকি যে 500 টাকা, সে 500 টাকা যাবে এখানে গেইন এন্ড লসে, এই কারণে এখানে 500 টাকা আসলো, আর 1400 এখানে আসলো, টোটাল হইলো 1900 টাকা। তো আমরা এখন পেলাম প্রফিট বিফোর ট্যাক্স 1,54,500। তো এখান থেকে এখন আমরা ট্যাক্স বাদ দিব, তাহলে পেলাম প্রফিট আফটার ট্যাক্স, মানে নেট প্রফিট। এতটুকু আমার ইনকাম স্টেটমেন্ট হতো। এখন প্রশ্নে তো বলা আছে আদার কম্প্রেসিভ ইনকাম, এটাও তৈরি করেন। তা আমরা লিখলাম এখন আদার কম্প্রেসিভ ইনকাম, ওই যে লস অন রিভ্যালুয়েশন অফ লুজ টুল, ওই 1400 টাকা নিয়ে আসলাম, যতটুকু ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে টোটাল কম্প্রেসিভ ইনকাম। ওই 92,700 থেকে এটা মাইনাস হলো 91,300। এখন আমরা ব্যালেন্স শিট তৈরি করব। ব্যালেন্স শিটে সবার আগে আমরা লিখি অ্যাসেট, অ্যাসেটের মধ্যে আগে লিখি নন কারেন্ট অ্যাসেট। তো নন কারেন্ট অ্যাসেটে আবার সবার প্রথম লিখতে হয় প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এই ফরম্যাটটা মেনটেন করবেন আপনি। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এখানে কমা দিয়ে লিখলাম নেট। নেট কমা দিয়ে লেখা মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করা রয়েছে। বর্তমানে নিয়ম হচ্ছে আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এগুলা ডেপ্রিসিয়েশন মাইনাস করে বসাতে হয়। আর আগে নিয়ম ছিল এখানে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আনতাম, আর ডেপ্রিসিয়েশন যেটা সেটা আমরা লাইবিলিটিতে দেখাতাম, তখন এখানে নেট শব্দটা বসাতাম না, যেহেতু ডেপ্রিসিয়েশন মাইনাস করে নাই। আর বর্তমানে হচ্ছে ডেপ্রিসিয়েশন মাইনাস করে বসাতে হয়, তাই এটাকে নেট করে দেখাই আমরা। তো দেখেন 3 নাম্বার নোটে আমরা দেখালাম বিল্ডিং দেওয়া রয়েছে 70,000 টাকা, ইকুইপমেন্ট 25,000, আর ওইটার থেকে আমরা ডেপ্রিসিয়েশন মাইনাস করলাম। ওই যেখানে বলা রয়েছে ইকুইপমেন্ট হচ্ছে 10 বছর ধরে ডেপ্রিসিয়েশন হবে, কোনো স্যালভেজ ভ্যালু থাকবে না, তার মানে এটা লাইফ টাইম হচ্ছে 10 বছর। তো আমরা অঙ্ক করছি 19 সালের, মানে 1 বছরের অঙ্ক করছি। তার মানে 1 বছরের ডেপ্রিসিয়েশন কিভাবে নির্ণয় করব? 25,000 টাকা হচ্ছে ওই অ্যাসেটের মূল্য, তো এটাকে 10 দ্বারা ভাগ করলাম, তার মানে 1 বছরের ডেপ্রিসিয়েশন 2500 টাকা। তো এইভাবে আমরা নির্ণয় করলাম। তো দেখেন ইকুইপমেন্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলাম, তাহলে হয় 22,500। এখানে কিন্তু আমরা অ্যাকুমুলেটেড আনি। ব্যালেন্স শিটে এই জিনিসগুলো মনে রাখবেন, আমরা যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, ইনকাম স্টেটমেন্টের হিসাবগুলো হয় 1 বছরের। আপনি যে রেভিনিউ করতেছেন, যে এক্সপেন্স করতেছেন, এগুলো 1 বছরের হিসাব আসে ইনকাম স্টেটমেন্টে। আর ব্যালেন্স শিটে হিসাব আসে টোটাল হিসাব, আপনি যত বছর ধরে ব্যবসা করতেছেন তত বছরের হিসাব। আপনি যদি 10 বছর ধরে ব্যবসা করেন, 10 বছরের হিসাব আসবে, ব্যালেন্স শিটে আসে টোটাল হিসাব, আর ইনকাম স্টেটমেন্টে যায় 1 বছরের হিসাব। এখন আপনি ধরেন এই ইকুইপমেন্টটা আপনি ব্যবহার করতেছেন 5 বছর ধরে, তার মানে 5 বছর ধরে এটা ডেপ্রিসিয়েশন হচ্ছে। ইনকাম স্টেটমেন্টে যাবে 1 বছরের ডেপ্রিসিয়েশন, আর ব্যালেন্স শিটে যাবে 5 বছরের ডেপ্রিসিয়েশন। এই 5 বছরের ডেপ্রিসিয়েশনকে আমরা বলি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো ব্যালেন্স শিটে আপনি 5 বছরের ডেপ্রিসিয়েশন দেখাবেন, আর ইনকাম স্টেটমেন্টে 1 বছরের। এই জিনিসটা মনে রাখবেন, আমরা ব্যালেন্স শিটে যে আইটেমগুলো দেখাই এগুলা টোটাল হিসাব দেখাই, যত বছর ব্যবসা করতেছেন তত বছর হিসাব।
আর ইনকাম স্টেটমেন্টে 1 বছরের হিসাব দেখায়, যে বছরের ইনকাম স্টেটমেন্ট তৈরি করছেন। তাই দেখেন, যখন আমরা ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্স নির্ণয় করলাম, ডেপ্রিসিয়েশন লিখলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ওই যে 1 বছরের 2500 টাকা। আর ব্যালেন্স শিটের ক্ষেত্রে লিখলাম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে টোটাল ডেপ্রিসিয়েশন, তো 2500 টাকা। তো ট্রায়াল ব্যালেন্সে এই অ্যাসেটের আগে কোনো ডেপ্রিসিয়েশন দেওয়া নাই, থাকলে আমরা যোগ করে বসাতাম। এখানে দেখেন, ট্রায়াল ব্যালেন্সে ডেপ্রিসিয়েশন দেওয়া নাই। যদি ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকতো, ধরেন আগের ডেপ্রিসিয়েশন আছে 2000 টাকা, আর এখন নতুন করে ডেপ্রিসিয়েশন হলো 2500 টাকা, তার মানে আমরা লিখতাম এই ইনকাম স্টেটমেন্টে 2500 টাকাই যেত, ব্যালেন্স শিট আসতো 4500 টাকা। যদি ট্রায়াল ব্যালেন্সে ধরেন 2000 টাকা আগের আরো ডেপ্রিসিয়েশন দেখানো থাকতো, তাহলে এখন হলো 2500, আগের হচ্ছে 2000, টোটাল 4500 টাকা এখানে আসতো। আর ইনকাম স্টেটমেন্ট ওই 2500 যেত, কারণ ইনকাম স্টেটমেন্টে 1 বছর এটা দেখানো হয়, আর ব্যালেন্স শিটের টোটালটা। এই জিনিসটা মনে রাখবেন। আর লুজ টুল, আমরা এখন লুজ টুলের বর্তমান মূল্য কত? 4100। তো আমরা 4100 টাকা দেখালাম। কারণ ইনভেন্টরি ক্ষেত্রের নিয়ম হচ্ছে কস্ট আর মার্কেট ভ্যালুর মধ্যে যেটা ছোট সেটা দেখাতে হয়। আর অন্যান্য অ্যাসেটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বর্তমান মূল্য যেটা সেটা দেখাতে হয়। তো লুজ টুল তো ইনভেন্টরি না, এটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্টেড ইকুইপমেন্ট, তো এটার বর্তমান মূল্য কত? 4100। তাই আমরা 4100 দেখালাম। এখানে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পেলাম হচ্ছে 96,600 টাকা। তো এখানে যদি এটা লুজ টুল পরিবর্তে ইনভেন্টরি বলা থাকতো, তাহলে আমরা করতাম কি, কোন ভ্যালুটা আনতাম? তাহলে আমরা এখানে দেখতাম ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে 6000 টাকা। ট্রায়াল ব্যালেন্সে যেটা মানে এটা হচ্ছে কস্ট, কত টাকা দিয়ে কিনেছিলেন, 6000 টাকা। আর বর্তমানে এটা মার্কেট ভ্যালু হচ্ছে 4100। তাহলে আমরা ইনভেন্টরি হলে এটা IS2 অ্যাপ্লাই করতে হতো। IS2 অনুযায়ী ইনভেন্টরি আপনি ভ্যালু হবে কোনটা, কস্ট আর মার্কেট ভ্যালুর মধ্যে যেটা ছোট সেটা। তাহলে এখানে কস্ট হচ্ছে 6000, মার্কেট ভ্যালু হচ্ছে 4100, তাহলে এটা আমরা অঙ্কে আনতাম IS2 অনুযায়ী যদি এটা ইনভেন্টরি হতো। আর যেহেতু এটা ইনভেন্টরি না, এটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তো এই ক্ষেত্রে তার IS2 প্রযোজ্য না। তো সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা মার্কেট ভ্যালু যেটা সেটা আনবো। সেই ক্ষেত্রে মার্কেট ভ্যালু এটা আনলাম 4100। এটা যদি 10,000 হইতো 10,000ই আনতাম। এই নিয়মগুলো মনে রাখবেন। তো আমরা বসালাম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট 96,600। তারপরে প্রশ্নে দেওয়া রয়েছে ট্রায়াল ব্যালেন্সে গুডউইল 28,000 টাকা, গুডউইল আনলাম। আর আগে গুডউইলটাকে আগে আমরা আনতাম ইনট্যানজিবল অ্যাসেটে, নন কারেন্ট অ্যাসেট, এটা পর লিখতাম ইনট্যানজিবল অ্যাসেট, তারপরে আনতাম গুডউইল। যেহেতু গুডউইল হচ্ছে একটা অদৃশ্য সম্পত্তি, আমরা ইনট্যানজিবল অ্যাসেট আনতাম, কিন্তু বর্তমানে গুডউইলটাকে ইনট্যানজিবল অ্যাসেট আনে না, এটাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ঠিক পরেই নিয়ে আসে। গুডউইলটাকে এটাকে বর্তমানে নন কারেন্ট অ্যাসেট হিসেবে বিবেচনা করা হয়, তাই এটাকে ইনট্যানজিবল অ্যাসেটে নেয় না। আপনি করবেন কি, এটার নিয়ম হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এর পরবর্তীতে আনতে হয় গুডউইল। তারপরে যদি অন্যান্য নন কারেন্ট অ্যাসেট থাকে সেগুলাকে নিয়ে আনবেন, তারপরে সিরিয়াল মেনটেন করতে হয় না। তারপর অন্যান্য যে নন কারেন্ট অ্যাসেট আছে সেগুলো নিয়ে আসবেন। আর যদি ইনটেনজিবল অ্যাসেট থাকতো, তখন আমরা করতাম কি, এই নন কারেন্ট অ্যাসেটের পরে ইনটেনজিবল অ্যাসেট লিখে অন্যান্য অ্যাসেট গুলো আনতাম, যেমন প্যাটেন্ট, কপিরাইট, অন্যান্য যে ইনটেনজিবল অ্যাসেট আছে ওগুলো নিয়ে আসবেন ইনটেনজিবল অ্যাসেটে। কিন্তু গুডউইলটাকে নিয়ে আসবেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ঠিক পরে। তো এইগুলো আমাদের নন কারেন্ট অ্যাসেট। তারপরে কারেন্ট অ্যাসেট আমরা আনলাম ইনভেন্টরি, ওই যে আমাদের ইনভেন্টরি হচ্ছে কত টাকার রয়েছে, 55,000 টাকার। অ্যাকাউন্টস রিসিভেবল, এগুলোর ক্ষেত্রে সিরিয়াল নাই, কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে আপনি আপনার মতো করে বসাই দিবেন। তো আমরা টোটাল অ্যাসেট পেলাম 3,09,800 টাকা। এখন হচ্ছে স্টক হোল্ডার সিকিউরিটি। ওই যে আপনাদের জানুয়ারি 25-এ পরীক্ষা এসেছিল, স্টক হোল্ডার সিকিউরিটি অংশটা তৈরি করেন। তার মানে সম্পূর্ণ ব্যালেন্স শিট আসে নাই, শুধু এতটুকু অংশ তৈরি করতে বললো। এটা হচ্ছে স্টক হোল্ডার সিকিউরিটি অংশটা। তো শেয়ার ক্যাপিটাল, স্টক হোল্ডার সিকিউরিটিতে কি আসে? শেয়ার আসে, রিজার্ভ আসে, আর রিটেন আর্নিংস, এই আইটেমগুলো আসে। রিজার্ভ নামের যত আইটেম থাকে, রিভ্যালুয়েশন রিজার্ভ, জেনারেল রিজার্ভ, যত রিজার্ভ থাকবে সব আসবে ইকুইটিতে। শেয়ার ক্যাপিটাল গুলো চলে আসে, আর রিটেন আর্নিংস এই আইটেম গুলো চলে আসে স্টক সিকিউরিটিতে। তো ট্রায়াল ব্যালেন্সে দেখেন শেয়ার ক্যাপিটাল দেওয়া রয়েছে 1,00,000 টাকা।
তো আমরা নিয়ে আসলাম শেয়ার ক্যাপিটাল 1 লক্ষ টাকা। এই ভেতরের কথাগুলো দেওয়ার দরকার নেই, সরাসরি 1 লক্ষ টাকা বসাই দিলাম। এখানে এডিশনাল ইনফরমেশন এতে বলা রয়েছে নাম্বার অফ অথরাইজ শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি ওয়াজ 2000। মানে এই কোম্পানি 2000টা শেয়ার মার্কেটে বিক্রি করার অনুমতি রয়েছে। তো এগুলা কিছু কিছু জিনিস কনফিউশন করার জন্য দেয়। আপনি অনেক সময় ভাবতে পারেন যে এটাকে আবার কি করবেন অঙ্কে। তো এটা এখানে অঙ্কে আপনি অ্যাপ্লাই করা লাগবে না, কারণ এখানে তো কোনো ট্রানজাকশন ঘটে নাই। তো বলা রয়েছে কোম্পানি 2000 শেয়ার মার্কেটে বিক্রি করার অনুমতি রয়েছে। এগুলো হচ্ছে আমরা এখানে লিখে দিলাম এই শেয়ার ক্যাপিটালের সাথে, যে 2000 শেয়ারস আর অথরাইজড, 2000 শেয়ার অনুমতি রয়েছে, প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা। ওই যে আমরা ট্রায়াল ব্যালেন্সে দেখলাম প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা। PAR লেখা, PAR লেখা পার, এই পার শব্দটা থাকা মানে এটা হচ্ছে অরিজিনাল মূল্য, তার মানে প্রতিটা শেয়ারের অরিজিনাল মূল্য 100 টাকা। আর যদি লেখা থাকতো PER, পার, তাহলে বুঝতাম ওটা পরিবর্তিত মূল্য, কারণ শেয়ারের দাম তো পরবর্তীতে পরিবর্তন হয়। তো এই 100 টাকা PAR লেখা মানে এটা হচ্ছে অরিজিনাল মূল্য, প্রতিটা শেয়ারের অরিজিনাল মূল্য 100 টাকা। তো আমরা এটা লিখলাম যে প্রতিটা শেয়ারের অরিজিনাল মূল্য 100 টাকা। 1000 শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং, 1000 শেয়ার মার্কেটে বিক্রি করা হলো। কিভাবে নির্ণয় করলাম 1000 শেয়ার মার্কেটে বিক্রি করা হলো? ওই যে মার্কেটে রয়েছে 1 লক্ষ টাকার শেয়ার, প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা, তার মানে ভাগ করলে হয় 1000 শেয়ার, তার মানে মার্কেটে বিক্রি করা রয়েছে 1000 শেয়ার, এটা হচ্ছে ইস্যু। আর আউটস্ট্যান্ডিং মানে বর্তমানে কতটা বিক্রি অবস্থায় আছে। ইস্যু মানে কতটা শেয়ার বিক্রি করেছিল, আর আউটস্ট্যান্ডিং বলতে বোঝায় এখনো কতটা বিক্রি করা রয়েছে, এখনো 1000 শেয়ারই বিক্রি করা রয়েছে। তো এই এগুলো আপনার পরীক্ষায় লিখতে গেলে ভুল করার সম্ভাবনা থাকতে পারে, তো আপনি শুধু শেয়ার ক্যাপিটাল লিখবেন 1000 টাকা, এগুলো লেখার দরকার নেই। তারপরে জেনারেল রিজার্ভ ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে 10,000, নিয়ে আসলাম রিটেন আর্নিংস, নিয়ে আসলাম রিটেন আর্নিংস দেখেন। এই যে আমাদের নেট প্রফিট যেটা, এটা আসবে। আমরা কিন্তু রিটেন আর্নিংসে আনবো এই নেট প্রফিটটা 92,700, এইটা আনবেন না। এই টোটাল কম্প্রেহেন্সিভ ইনকাম এটা কিন্তু আমাদের ব্যালেন্স শিটে যাবে না, আমাদের ব্যালেন্স শিটে যাবে নেট প্রফিট যেটা সেটা। তো সেটা আমরা আনবো 92,700। ওইখান থেকে আমরা 10,000 টাকা মাইনাস করলাম কেন? জিতে বলা রয়েছে দা কোম্পানি ট্রান্সফার 10,000 টাকা টু জেনারেল রিজার্ভ, কোম্পানি 10,000 টাকা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করে, মানে কোম্পানি যা প্রফিট অর্জন করে 10,000 টাকা সে করে কি সঞ্চয় করে রাখে। যেমন আপনি ধরেন যা বেতন পান সব টাকা কিন্তু খরচ করেন না, কিছু সঞ্চয় করে রাখেন। তো কোম্পানি এখান থেকে 10,000 টাকা রিজার্ভে জমা রাখে। তাই আমরা করলাম কি 92,700 টাকা তার তার নেট প্রফিট, এখান থেকে 10,000 টাকা ওই যে দেখেন জেনারেল রিজার্ভে সরায় রাখলাম। এই যে 10,000 টাকা আমরা রাখলাম জেনারেল রিজার্ভে, জেনারেল রিজার্ভে রাখলাম 10,000 টাকা, আর ওই প্রফিট থেকে মাইনাস করে দিলাম 10,000, তার মানে এখন প্রফিট হচ্ছে কত? 82,700, আর জেনারেল রিজার্ভ 10,000। এই দুইটা যোগ করলে তার টোটাল প্রফিট কত? ওই যে 92,700। মানে সে করে কি প্রফিট থেকে 10,000 টাকা রিজার্ভে রেখে দিল, সঞ্চয় করে রাখলো। তার মানে আমাদের টোটাল স্টক হোল্ডার সিকিউরিটি হচ্ছে 1,92,700। তারপর এখন নন কারেন্ট লাইবিলিটি বসালেন, ডিবেঞ্চার, যেগুলো 1 বছরের বেশি সময়ের জন্য সেগুলো হচ্ছে নন কারেন্ট। তো ডিবেঞ্চার কিন্তু এখানে প্রশ্নে বলা নাই যে এটা কত সময়ের জন্য। এই যে 5% ডিবেঞ্চার, তো ডিবেঞ্চার এগুলা সাধারণত, তারপরে নোটস, এগুলা প্রশ্নে যদি বলা না থাকে কত বছরের জন্য, এগুলাকে বিবেচনা করবেন 1 বছরের বেশি সময়ের জন্য, কারণ এগুলা বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত 1 বছরের বেশি সময়ের জন্যই এগুলাকে ইস্যু করা হয়। ডিবেঞ্চার নোট এগুলো সাধারণত লং টার্ম বৈশিষ্ট্যের হয়ে থাকে। তারপর হচ্ছে কারেন্ট লাইবিলিটিতে বসালাম ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেবল। এগুলো ব্যাংক ওভারড্রাফট জিনিসটা কি দেখেন, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে। এই যে ব্যাংক ওভারড্রাফট 12,500। তো ব্যাংক ওভারড্রাফট এটা হচ্ছে একটা
শর্ট টার্ম লাইবিলিটি মানে অনেক সময় ব্যাংক করে কি শর্ট টার্ম সময়ের জন্য কিছু টাকা ধার হিসেবে দেয়, এটাকে বলে ব্যাংক ওভারড্রাফট। যেমন ধরেন আপনার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, আপনি তো 20,000 টাকা বেশি নিতে পারবেন না। তো অনেক সময় ব্যাংক করে কি ধরেন আপনাকে 30,000 টাকা নেওয়ার অনুমতি দিল, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 20,000, আপনাকে দিল 30,000 টাকা, এই 10,000 টাকা কি করবে কি ব্যাংক ওভারড্রাফট করে রাখবে। এটা করে কি অল্প সময়ের জন্য দেয়, যেমন ধরেন 1 মাসের জন্য দিল, 10 দিনের জন্য দিল। তো অল্প সময়ের জন্য এই এই টাকাটা বড় হিসেবে দেওয়া হয়, তো এটাকে বলে ব্যাংক ওভারড্রাফট। এটা হচ্ছে সাধারণত কাস্টমারের যদি, যার অ্যাকাউন্টে রয়েছে ব্যাংকে, তার যদি ট্রানজেকশন অনেক ভালো থাকে, তার যদি ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক ভালো থাকে, ব্যাংকের সাথে যদি একটা ভালো সম্পর্ক থাকে, তাহলে সাধারণত এই ওভারড্রাফটটা দেওয়া হয়। তো এটা মনে রাখবেন, এটা হচ্ছে একটা শর্ট টার্ম বোরোইং, অল্প সময়ের জন্য এই টাকাটা বোরোইং হিসেবে বা ঋণ হিসেবে দেওয়া হয়। তো এটা আমরা এই জন্য কারেন্ট লাইবিলিটিতে নিয়ে আসলাম। আর বাকিগুলো তো শর্ট টার্ম অ্যাকাউন্টস পেবল, লেবার পেবল, ইনকাম ট্যাক্স পেবল। ওই যে ওইখানে যে ইনকাম ট্যাক্স রয়েছিল, ইনকাম স্টেটমেন্টে যে ইনকাম ট্যাক্স রয়েছে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স কত, 61,800। তো এটাকে আমরা ওইখানে ব্যালেন্স শিটের লাইবিলিটিতে দেখাই। ইনকাম ট্যাক্স পেবল দেখাতে পারেন অথবা প্রভিশন ফর ইনকাম ট্যাক্স এভাবে দেখাতে পারেন। তো দেখেন এখন আমাদের স্টক হোল্ডার সিকিউরিটি লাইবিলিটি হলো 3,09,800। তো টোটাল অ্যাসেটের সাথে যদি টোটাল ইকুইটি লাইবিলিটি সমান হয়, তাহলে বুঝবেন আপনার অঙ্কটা ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্কটা। তো অঙ্কটা দেখবেন, এই অঙ্কটাতে মোটামুটি অনেকগুলো আইটেম রয়েছে। ভাইয়া প্রবলেম আমি 5। একটা হ্যাঁ জিনিস একটু বলেন। মিস করে গেছি। হ্যালো। বলেন। সেটা বলেন। হচ্ছে ওই যে লুজ টুলস এর যে 1900 টাকার যে হ্যাঁ। ইয়েটা ডিফারেন্সটা, এটা যদি আরেকবার একটু বলতেন প্লিজ, যেটা আমরা হ্যাঁ, কিভাবে। লুজ টুল ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে, এটার মূল্য হচ্ছে 6,000 টাকা, মানে এটা কিনেছিলেন 6,000 টাকা দিয়ে। আর সিতে বলা রয়েছে এডিশনাল ইনফরমেশন, বর্তমানে এটার মার্কেটে ভ্যালু হচ্ছে 4,100। তার মানে 1,900 টাকা এটার ভ্যালু কমে গেল। এটাকে বলে আমরা রিভ্যালুয়েশন লস। যদি টাকাটা বাড়তো তাহলে বলতাম রিভ্যালুয়েশন গেন, টাকা কমে গেল তাহলে বলছি রিভ্যালুয়েশন লস। এখন রিভ্যালুয়েশন লস, এটার নিয়ম হচ্ছে আপনার ট্রায়াল ব্যালেন্সে যদি রিভ্যালুয়েশন গেইন করা থাকে, যত টাকা রিভ্যালুয়েশন গেইন করা থাকবে তত টাকা আপনি রিভ্যালুয়েশন লস আপনি কম্প্রেসিভ ইনকামে আনতে পারবেন। আর যদি রিভ্যালুয়েশন গেইন ট্রায়াল ব্যালেন্সে না থাকে তাহলে আপনি আনতে পারবেন না কম্প্রেসিভ ইনকামে। যতটুকু করা থাকবে ততটুকু আনতে পারবেন। এখানে 1,400 টাকা দেখেন রিভ্যালুয়েশন গেইন করা আছে ক্রেডিটে। এখানে লেখা রিভ্যালুয়েশন রিজার্ভ, আমরা করি কি যখন ব্যালেন্স শিটে নেই, ব্যালেন্স শিটে নেই রিভ্যালুয়েশন রিজার্ভ নামে। আর যখন কম্প্রেসিভ ইনকামে আনি রিভ্যালুয়েশন গেইন লস এইভাবে নাম আনি আর কি। এই টাকাটা যদি রিভ্যালুয়েশন গেইন হতো, ধরেন এখানে 1,900 টাকা যদি হতো রিভ্যালুয়েশন গেইন, এখানে তো রিভ্যালুয়েশন লস হলো। যদি এটা হতো রিভ্যালুয়েশন গেইন, আমরা করতাম কি রিভ্যালুয়েশন রিজার্ভ নামে এই স্টক হোল্ডার সিকিউরিটিতে নিয়ে আসতাম, স্টক হোল্ডার সিকিউরিটির মধ্যে নিয়ে আসতাম তলে রিভ্যালুয়েশন রিজার্ভ নামে নিয়ে আসতাম 1,900 টাকা। এখানে তাহলে আরো 1,900 টাকা যোগ হইতো যদি এটা রিভ্যালুয়েশন গেইন হইতো। তো আমরা যখন ইকুইটিতে আনি রিভ্যালুয়েশন গেইন লিখি না, তখন লিখি রিভ্যালুয়েশন রিজার্ভ। কারণ গেইন লস এই শব্দগুলো আমরা ব্যবহার করি ইনকাম স্টেটমেন্টে। তো ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা গেইন লস শব্দ ব্যবহার করি, ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমরা গেইন লস শব্দ তো ব্যবহার করি না। আমরা তখন লিখতাম রিভ্যালুয়েশন রিজার্ভ। আপনি রিভ্যালুয়েশন গেইন লিখলেও সমস্যা নাই, কিন্তু আমরা রিভ্যালুয়েশন রিজার্ভ নামে তখন এখানে 1,900 যোগ করে দিতাম। তো এখন যেহেতু এটা হলো রিভ্যালুয়েশন লস, তো লসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি গেইন করা থাকে ততটুকু পর্যন্ত লস আপনি কম্প্রেসিভ ইনকাম দিতে পারবেন। তো এখানে 1,400 গেইন করা আছে, যেহেতু ক্রেডিট মানে গেইন, আমরা 1,400 পর্যন্ত দেখালাম কম্প্রেসিভ ইনকামে। আর বাকি তো আরো 500 টাকা রয়েছে, সেটা দেখাইতে পারবেন না। বাকি 500 টাকা আমরা ওই গেইন লসে দেখালাম, মানে প্রফিট বিফোর ট্যাক্সের আগে দেখাতে হয়। তো আমরা প্রফিট বিফোর ট্যাক্সের আগে দেখালাম, এই হচ্ছে নিয়মটা। আর যদি এখানে ধরেন, ওকে, ক্লিয়ার ভাই। হ্যাঁ ধরেন এখানে যদি এটা রিভলিউশন গেইন হতো,
তাহলে আমরা করতাম কি, 1900 টাকায় যে ব্যালেন্স শিটে দেখাতাম রিভ্যালুয়েশন রিজার্ভ নামে, 1900 টাকা, এটা যদি রিভ্যালুয়েশন গেইন হইতো তাহলে আমরা এটা রিভ্যালুয়েশন রিজার্ভ নামে 1900 টাকা ব্যালেন্স শিটে দিতাম। এই 1900 আবার ট্রায়াল ব্যালেন্সে চলে যেত পরের বছরের, আপনি যখন পরের বছর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতেন, এখানে রিভ্যালুয়েশন রিজার্ভ আছে 1400, আরো নতুন করে হইলো 1900। তার মানে টোটাল হচ্ছে দেখেন, তাহলে টোটাল হয় 1400 প্লাস 1900, 3300। তখন আপনি আবার 3300 পর্যন্ত রিভ্যালুয়েশন লস যে সময় হইতো সেটা আদার কম্প্রেহেন্সিভ ইনকামে দেখাতে পারতেন। তো আপনি করবেন কি, যত বছর রিভ্যালুয়েশন গেইন হয়, কোম্পানিতে করে কি রিভ্যালুয়েশন রিজার্ভ নামে ব্যালেন্স শিটে দেখায়, ওই টাকাটা আবার এই ট্রায়াল ব্যালেন্সের সাথে যোগ হইতে থাকে। কোনো এক সময় তো আবার লস হইতে পারে, তো ততটুকু পরিমাণ লস আবার ওই কম্প্রেহেন্সিভ ইনকামে দেখায়। তার মানে আপনার পরবর্তী বছর 3300 টাকা পর্যন্ত আপনি রিভ্যালুয়েশন লস আবার কম্প্রেহেন্সিভ ইনকামে দেখাতে পারতেন। তো এই হচ্ছে বিষয়টা। তো অঙ্কটা দেখবেন, এটা নর্মাল অঙ্ক, বাসায় দেখে রেখেন। এখানে দেখেন আমরা আরেকটু আগে যে অঙ্কটা করলাম, এখানে লিখলাম স্টক হোল্ডার সিকিউরিটি, আর পরের অঙ্কটা প্রবলেম 6, এখানে আমরা লিখতেছি ওনার সিকিউরিটি। কখন ওনার সিকিউরিটি লিখি, কখন স্টক হোল্ডার সিকিউরিটি? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে স্টক হোল্ডার সিকিউরিটি লেখা যায় না, সেক্ষেত্রে ওনার সিকিউরিটি লিখি। আর যেগুলো লিমিটেড কোম্পানি, তো সেগুলোর ক্ষেত্রে আপনি স্টক হোল্ডার সিকিউরিটি লিখবেন। কারণ এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান তো মার্কেটে শেয়ার ইস্যু করতে পারে না, তো তাদের ক্ষেত্রে স্টক হোল্ডার সিকিউরিটি হয় না, তাদের ক্ষেত্রে ওনার সিকিউরিটি হয়। আর যেগুলো লিমিটেড কোম্পানি, তো বর্তমানে যেটাকে আমরা পিএলসি বলি, তো সেগুলো হচ্ছে মার্কেটে শেয়ার ইস্যু করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টক হোল্ডার সিকিউরিটি হয়, মানে তাদের ইকুইটিটা শেয়ারের মাধ্যমে বিভক্ত। প্রাইভেট কোম্পানিগুলো তো আসলে মার্কেটে শেয়ার ইস্যু করতে পারে না, তো তারা হচ্ছে তাদের যে ইকুইটি গুলো এগুলো শেয়ারের মাধ্যমে বিভক্ত। যদি আপনি একটা লিমিটেড কোম্পানি দেন বা পাবলিক লিমিটেড পিএলসি দেন, আপনি করতে হবে আপনার যত টাকা মূলধন এগুলো শেয়ারের মাধ্যমে বিভক্ত করতে হবে। আপনার কোম্পানির ডিরেক্টর থাকে, এমডি থাকে, চেয়ারম্যান থাকে, তারা যতটুকু শেয়ারের রাখবে ততটুকু মালিকানা অর্জন করবে, তো তাদের মালিকানাটা হয় শেয়ারের মাধ্যমে। এই জন্য সেক্ষেত্রে লেখা হয় স্টক হোল্ডার সিকিউরিটি। আর এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে শেয়ারের মাধ্যমে মালিকানা হয় না, তাই ওনার সিকিউরিটি লেখে। তো আপনি পরীক্ষা হলে যদি কনফিউশন থাকেন কোথায় ওনার সিকিউরিটি লিখবেন কোথায় স্টক হোল্ডার সিকিউরিটি, আপনি শুধু ইকুইটি অংশটা লিখবেন, শুধু লিখবেন ইকুইটি, ওনার্সও লেখার দরকার নেই, স্টক হোল্ডার্সও। বর্তমানে দেখবেন ইকুইটি শব্দটাই বেশি ব্যবহার করা হয়, কারণ কিছু কিছু কোম্পানি আছে এক মালিকানা, কিছু কিছু কোম্পানি আছে লিমিটেড কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তো বর্তমানে ইকুইটি শব্দটাই বেশি ব্যবহার করে। তো আপনি এই ক্ষেত্রে স্টক হোল্ডার শব্দ না বসায় শুধু ইকুইটিও লিখতে পারেন, এটা বাদ না দিয়া। তো সব ক্ষেত্রে আপনি ইকুইটি শুধু লিখতে পারেন। আর স্টক হোল্ডার যখন লিখলাম, কমাটা দেখেন এস এর পরে লিখলাম, এই যে এস এর পরে কমা দিলাম। আর আমরা যখন ওনার্স লিখলাম, এস এর আগে কমা দিলাম, এই যে যখন ওনার্স লিখলাম, এস এর আগে দিলাম কমা, এস এর আগে। তো আপনি যদি এস এর পরে কমা দেন এটা বহুবচন হয়ে যায়, এস এর আগে দিলে একবচন হয়, তাই আমরা এক বচনের ক্ষেত্রে দেখেন এস এর আগে দিই, বহুবচনের ক্ষেত্রে এস এর পরে দিই। যেমন আপনি যদি লেখেন, ধরেন যদি এভাবে লেখেন রহিমস, রহিমের পরে কমা দিয়ে এস দিলেন, রহিমস মানে রহিমের, একজন রহিম আর কি, তো রহিমের। আর যদি কমাটা এসের পরে দেন তাহলে হবে রহিমস মানে অনেকগুলো রহিম, ধরেন এখানে 4-5টা রহিম আছে, এই রহিমগুলোর আর কি, তাহলে বোঝায় রহিমদের, অনেকগুলো রহিম আছে এখানে, আর এসের আগে দিলে একটা রহিম। তো আপনি বহু বচনের ক্ষেত্রে কমাটা এসের পরে দিবেন, এক বচনের ক্ষেত্রে কমাটা এসের আগে দিবেন। তো পরীক্ষা যদি এত কনফিউশন থাকেন যে কোথায় কি লিখবেন, শুধু ইকুইটি লিখবেন, তাহলে এত ঝামেলা থাকে না। প্রবলেম 7, এটা আলোচনা করে দিই। এখানে আপনাকে ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। তো ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দেখেন এখানে যেমন ক্লোজিং ইনভেন্টরি ব্র্যাকেটে দেওয়া রয়েছে নোট এ, তার মানে বুঝবেন আপনি যখন ক্লোজিং ইনভেন্টরি সম্পর্কে পড়বেন,
এই নোট এটা আপনি পড়ে নিবেন। এই নোট এ ওই ক্লোজিং এর সাথে সম্পর্কিত, মানে আপনাকে সবগুলা তখন আলাদা আলাদা পড়তে হবে না। যদি এভাবে নির্দিষ্ট করে এবিসিডি বলা না থাকে, তার মানে আপনি যে কোনোটা যে কোনো জায়গায় কাজে আসতে পারে। আপনি ক্লোজিং ইনভেন্টরি সম্পর্কে এডিশনাল ইনফরমেশন বিও কাজে আসতে পারে, সিও কাজে আসতে পারে, কিন্তু এভাবে নির্দিষ্ট করে দেওয়া মানে এটাই কাজে আসবে নোটে। তারপরে যেমন এখানে ফাইন্যান্স কস্ট নোট বি, তার মানে নোট বিটা ফাইন্যান্স কস্টের সাথে সম্পর্কিত, এভাবে আপনাকে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বিষয়টা। যেমন দেখেন নোটে আপনি বলা আছে অ্যান ইনভেন্টরি কাউন্ট এট মার্চ 31, 2021 লিস্টেড সাম ড্যামেজ গুডস দ্যাট হ্যাজ কস্ট টাকা 8 লাখ। তো ইনভেন্টরি গণনা করা হলো, এর মধ্যে কিছু ড্যামেজ গুডস রয়েছে, মানে কিছু পণ্য রয়েছে, ইনভেন্টরি রয়েছে যেটা কোয়ালিটি খারাপ হয়ে গেছিল, সেটার কস্ট ছিল 8 লক্ষ টাকা। তার মানে 8 লক্ষ টাকার কিছু ইনভেন্টরি পারচেস করেছিলেন, এটার কিছু কোয়ালিটি এখন নষ্ট হয়ে গেল। These items could be sold for an estimated amount of টাকা 5 লাখ। তো এই আইটেমগুলো এখন আপনি 5 লক্ষ টাকা দিয়ে বেচতে পারবেন। আপনি মিউট করে রাখবেন, আনমিউট করবেন না। তো 8 লক্ষ টাকা দিয়ে কিছু ইনভেন্টরি কিনেছিলেন, তো সেটার কোয়ালিটি কিছুটা নষ্ট হয়ে গেল, তো এখন এটা 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। তো এটা এখানে ক্লোজিং ইনভেন্টরির সাথে সম্পর্কিত। ক্লোজিং ইনভেন্টরি রয়েছে 10,500, মানে আরো 3টা শূন্য কমন রয়েছে, তার মানে 1,05,00,000 টাকার ইনভেন্টরি রয়েছে। তো দেখেন আমরা যখন ইনভেন্টরিটা এখন বসাবো তখন ওইটা অ্যাডজাস্ট করে নিব, ওই ওই এডিশনাল ইনফরমেশন ওইটা। তো এখানে দেখেন আমরা কস্ট অফ সেলস এর মধ্যে যোগ করে দিলাম ইনভেন্টরি রিটেন ডাউন। আপনি 8 লক্ষ টাকা দিয়ে পারচেস করেছিলেন, এই যে আপনি 8 লক্ষ টাকার ইনভেন্টরি কোয়ালিটি খারাপ হওয়ার কারণে 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করতেছেন। এই 5 লক্ষ টাকার মূল্য এগুলোকে বলা স্ক্র্যাপ ভ্যালু। প্রশ্ন অনেক সময় এটা বলা থাকতে পারে যে আপনি 8 লক্ষ টাকা দিয়ে ইনভেন্টরি পারচেস করেছিলেন, কিন্তু এটার স্ক্র্যাপ ভ্যালু রয়েছে 5 লক্ষ টাকা। একই কথা বোঝায়, কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আমরা যখন অরিজিনাল মূল্য থেকে অল্প টাকায় বিক্রি করি এটাকে বলি স্ক্র্যাপ ভ্যালু। তো 8 লক্ষ টাকা কিনেছিলেন, বেচতে পারেন 5 লক্ষ টাকা, তার মানে 3 লক্ষ টাকা এটার মূল্য কমে গেল। 3 লক্ষ টাকা আপনার লস হইতেছে, এটাকে আমরা করি কি কস্ট অফ সেলস এর সাথে যোগ করে দিই। কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আপনার যে লসটা হচ্ছে এটা কস্ট অফ সেলস এর সাথে আমরা যোগ করে দিই। 3 লক্ষ টাকা তো আপনার লস হয়ে যাচ্ছে, এটাকে আমরা কস্ট অফ সেলসে যোগ করে দিই, এই জন্য 3 লক্ষ টাকা যোগ করে দিলাম। ওই যে 8 লক্ষ টাকার ইনভেন্টরি 5 লক্ষ টাকায় সেল করতে পারবেন, 3 লক্ষ টাকা লস, ওইটা এখানে যোগ করে দিলাম। কারণ আপনি ক্রয় মূল্য থেকে আরো 3 লক্ষ টাকা কমে বিক্রি করতেছেন, তো এটা কস্ট অফ সেলস এর সাথে যোগ করে দিই। আর ব্যালেন্স শিটে আমরা যখন ইনভেন্টরি আনবো, এই যে ব্যালেন্স শিটে আপনি ইনভেন্টরি ছিল কত টাকার, 1,05,00,000 টাকার, এর মধ্যে থেকে আপনার 3 লক্ষ টাকা ওই যে কমে গেল ভ্যালু, তাই ওটা মাইনাস করে দিলাম। ট্রায়াল ব্যালেন্সে আপনার এটার ভ্যালু রয়েছে, মানে আপনি ক্লোজিং ইনভেন্টরি রয়েছে 1,05,00,000 টাকা, মানে এখানে 3টা শূন্য বাদ দিলে 10,500 টাকা। আর আমাদের ইনভেন্টরি ভ্যালু কমে গেল কত, 300 টাকা। ওই যে 3টা শূন্য বাদ দিলে তার মানে হচ্ছে 10,200 টাকার আপনি ইনভেন্টরি রয়েছে। তো এইভাবে নির্ণয় করলাম। তো এটা দেখে নিবেন। কস্ট অফ সেলস দেখা যায় ডেপ্রিসিয়েশন আছে বিল্ডিং আপ প্ল্যান্টে।
এখানে কস্ট অফ সেলস এর সাথে আমরা ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিলাম। এখানে নিয়ম হচ্ছে কস্ট অফ সেলস এর সাথে আমরা প্রোডাকশন রিলেটেড ডেপ্রিসিয়েশন যোগ করি, আর যেটা প্রোডাকশন রিলেটেড না সেটা যোগ করি না। আপনার একটা রয়েছে অফিস রিলেটেড এক্সপেন্স, একটা রয়েছে ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্স। আপনারা যারা ফ্যাক্টরিতে চাকরি করেন, ফ্যাক্টরিতে কি থাকে? মেশিন থাকে, ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়। আর যারা হেড অফিসে চাকরি করেন, হেড অফিসে কোনো মেশিন থাকে না, হেড অফিসে কিছু প্রোডাকশন হয় না। তো হেড অফিসেরও তো বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন হয়, হেড অফিসে যে ফার্নিচার রয়েছে ডেপ্রিসিয়েশন হয়। ফ্যাক্টরিতে তো বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন হয়, ফার্নিচার রয়েছে, মেশিন রয়েছে, ডেপ্রিসিয়েশন হয়। তো নিয়ম হচ্ছে ফ্যাক্টরির যে ডেপ্রিসিয়েশন ওগুলা কস্ট অফ সেলস এর সাথে যোগ হয়ে যায়। আর অফিসের যে ডেপ্রিসিয়েশন এগুলো কস্ট অফ সেলস এ যোগ হয় না, ওগুলা যায় কোথায়? অপারেটিং এক্সপেন্সে। আর যে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করি তখন আমাদের তো অপারেটিং এক্সপেন্স রয়েছে, এই যে অপারেটিং এক্সপেন্স, অফিস রিলেটেড যে ডেপ্রিসিয়েশন অপারেটিং এক্সপেন্সে যোগ হয়। আর ফ্যাক্টরি রিলেটেড ডেপ্রিসিয়েশন কস্ট অফ সেলস এর সাথে যোগ হয়। এমন প্রশ্নে যদি আপনাকে নির্দিষ্ট করে কিছু না বলে দেয় যে এখানে এই ডেপ্রিসিয়েশনটা কোথায় নিবেন, যেমন এখানে ডিতে বলা রয়েছে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ ডেপ্রিসিয়েটেড এট 12.5% অন দ্য রিডিউসিং ব্যালেন্স বেসিস, ডেপ্রিসিয়েশন অন বোথ দ্য বিল্ডিং অ্যান্ড প্ল্যান্ট ইকুইপমেন্ট শুড বি চার্জ টু কস্ট অফ সেলস। এখানে বলেই দিল আপনার বিল্ডিং আর প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন কস্ট অফ সেলস এর মধ্যে অ্যাড করে দিবেন। তাই আমরা এখানে অ্যাড করে দিলাম, তার মানে বোঝা গেল এই ডেপ্রিসিয়েশনটা ফ্যাক্টরি রিলেটেড কনসিডার করতে বলা রয়েছে। এই কথা না বললে আমরা করতাম কি? অপারেটিং এক্সপেন্সে নিয়ে যেতাম। কারণ অপারেটিং এক্সপেন্স আপনি যখন অপারেটিং এক্সপেন্সে নিয়ে যাবেন তখন এটা কনসিডার করা হয় এটা অফিস রিলেটেড ডেপ্রিসিয়েশন। আর যদি ফ্যাক্টরি রিলেটেড হয় তাহলে এটা কস্ট অফ সেলসে আসে। তো প্রশ্নে নির্দিষ্ট করে কিছু না বললে আমরা এটাকে করি কি? অপারেটিং এক্সপেন্সে নিয়ে যাই, যেমন আগের অঙ্কগুলো অপারেটিং এক্সপেন্সে আনলাম, প্রশ্নে নির্দিষ্ট করে বলে নাই, তো আমরা ধরে নিলাম এটা অফিস রিলেটেড ডেপ্রিসিয়েশন। তো এখানে যেহেতু বলে দিচ্ছে কস্ট অফ সেলস আনেন তাই আনলাম। আবার প্রশ্নে এভাবে ঘুরে বলতে পারে যে এই বিল্ডিং আর প্ল্যান্টেড ইকুইপমেন্ট এটা ফ্যাক্টরি রিলেটেড, তাহলে আপনি আবার এটা কস্ট অফ সেলসে আনতেন, কারণ ফ্যাক্টরি রিলেটেড হলে কস্ট অফ সেলসে আসে। আর যদি বলতে বিল্ডিং আর প্ল্যান্টেড ইকুইপমেন্ট এটা অফিস রিলেটেড, তাহলে আবার আপনি অপারেটিং এক্সপেন্সে নিয়ে যেতে হতো, কারণ অফিস রিলেটেড হলে অপারেটিং এক্সপেন্সে আসে, ফ্যাক্টরি রিলেটেড হলে কস্ট অফ সেলসে। এখানে বলে দিল এটা কস্ট অফ সেলসে চার্জ করেন, তাই আমরা কস্ট অফ সেলসে নিয়ে আসলাম। তো অঙ্কটা দেখে নিবেন। তারপরে এখানে আরেকটা আইটেম রয়েছে, 10% রিডিমেবল প্রিফারেন্স শেয়ার, 10,000 টাকার প্রিফারেন্স শেয়ার রয়েছে। এখানে যাই লেখা থাকুক রিডিমেবল বা যাই লেখা থাকুক, মোট কথা এটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার। তো শেয়ার মূলত আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনারি শেয়ার মানে কমন শেয়ার, আরেকটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার। তো আমি আপনাদেরকে আরেকটু আগে বলেছিলাম আমরা শেয়ার ক্যাপিটাল গুলা কোথায় আনি? ইকুইটিতে আনি, এই স্টক হোল্ডার্স ইকুইটিতে আনি। এই ইকুইটিতে আসে অর্ডিনারি শেয়ার মানে কমন শেয়ার, অর্ডিনারি শেয়ারের আরেকটা নাম হচ্ছে কমন শেয়ার। তো এখানে অর্ডিনারি শেয়ার বা কমন শেয়ার আসে ইকুইটিতে, কিন্তু প্রিফারেন্স শেয়ার এখানে আসে না, কারণ অর্ডিনারি শেয়ার হোল্ডাররা হচ্ছে কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয়, প্রিফারেন্স শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয় না। তাই এখানে শুধুমাত্র অর্ডিনারি শেয়ার আনবেন। আমরা দেখেন প্রিফারেন্স শেয়ার লাইবিলিটিতে নিয়ে আসলাম, কারণ এরা কোম্পানির মালিক না, এরা হচ্ছে কোম্পানির শেয়ার পারচেস করলো, বিনিময়ে তারা ইন্টারেস্ট পাচ্ছে প্রতি বছর বছর। কিন্তু অর্ডিনারি শেয়ার হোল্ডাররা তারা ইন্টারেস্ট পায় না, তারা প্রফিটের অংশ পায়, তারা হচ্ছে কোম্পানির মালিক। তো ইকুইটিতে আসি কোনটা? অর্ডিনারি শেয়ারটা আসে, প্রিফারেন্স শেয়ার আসে না, প্রিফারেন্স শেয়ারটা আসে লাইবিলিটিতে। তো শেয়ার সাধারণত 1 বছর বেশি সময়ের জন্য পারচেস করা হয়, তো এটা নন কারেন্ট লাইবিলিটিতে আনলাম। বাকিগুলো পারবেন, তো অঙ্কটা দেখে রেখেন। হ্যাঁ, 10%, এটা কি ডিভিডেন্ড আবার দেখাইতে হবে? এখানে রয়েছে 10%, মানে 10% হচ্ছে প্রতি বছর বছর 10% করে ইন্টারেস্ট দেওয়া হবে আর কি। তো এখানে
আপনাকে নির্দিষ্ট করে বলা নাই যে আপনি কবে পারচেস করলেন। যদি ওগুলো বলা থাকতো তাহলে আপনি ইন্টারেস্ট হিসাব করতেন 1 বছর চলে গেলে। তো এখানে যেহেতু প্রশ্নে কিছু বলা নাই, এই যে এডিশনাল ইনফরমেশন কিছু বলা নাই, শেয়ারটা পারচেস করলেন কবে, তা আমরা ধরে নিলাম যেগুলো এখানে অ্যাডজাস্ট করাই আছে, আমরা এখানে আর আনলাম না। যেমন এখানে দেখেন ফাইন্যান্স কস্ট বলা রয়েছে, আমরা ধরে নিলাম এগুলোর মধ্যে অ্যাডজাস্ট করা আছে। যদি আপনাকে প্রশ্নে এডিশনাল ইনফরমেশন বলা থাকতো, এই প্রিফারেন্স শেয়ার ধরেন আপনি জানুয়ারি মাসে 1 তারিখে পারচেস করলেন, তো আপনি এখন অঙ্ক করতেছেন ডিসেম্বর 31 তারিখে, তাহলে আপনি 1 বছরের ইন্টারেস্ট এখানে নিয়ে আসতেন, এরকম আর কি। আবার আপনি যদি এখানে ইন্টারেস্ট 1 বছর হিসাব করে আনেন, ওগুলো স্যাররা কাটবে না, স্যাররা বুঝবে যে আপনি ধরে নিছেন এটা জানুয়ারি মাসে 1 তারিখে। যেমন এখানে দেখেন 10,000 টাকার আপনি প্রিফারেন্স শেয়ার পারচেস করছেন, এটার মধ্যে আপনি প্রতি বছর পাবেন 10% করে ইন্টারেস্ট। তো 10,000-এর কত, 1,000 টাকা ইন্টারেস্ট পাবেন প্রতি বছর, এরকম। তো এগুলা সাধারণত আমরা তো আর ক্যালকুলেশন করি না যদি প্রশ্নে নির্দিষ্ট করে কিছু বলা না থাকে। আপনি চাইলে 1,000 টাকা ইন্টারেস্ট আনতেও পারেন। তাহলে স্যাররা বিবেচনা করবে আপনি ধরে নিছেন এই প্রিফারেন্স শেয়ারটা জানুয়ারি মাসে 1 তারিখে পারচেস করলো। তো প্রশ্নে নির্দিষ্ট করে কিছু বলা না থাকলে আপনি আপনার মতো করে যে কোনো কিছু কনসিডার করে অঙ্ক করতে পারবেন। তখন কি এটা শুধু একবারই দেখাতাম ফাইন্যান্স কস্টে? হ্যাঁ, তখন দুইবার আসতো। আপনি যেই টাকাটাই আনবেন, একবার ডেবিট আনবেন একবার ক্রেডিটে। শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্সের টাকাটা ওই যে অঙ্কে একবার আসে, আর এডিশনাল ইনফরমেশনের টাকাটা একবার ডেবিট আসবে একবার ক্রেডিট। এখন আপনি যদি এখানে ইন্টারেস্ট ধরেন দেখাইতেন 10,000 টাকা, এই 10,000 টাকার 10% তো 1,000 টাকা ইন্টারেস্ট। আপনি যদি এটা অঙ্কে কনসিডার করতেন, তাহলে এই এটা মানে টাকাটাকে অ্যাকাউন্টস একবার পেয়েবল ডেবিটে করতে হইতো একবার ক্রেডিটে করতে হইতো। তো ডেবিট করতে মানে ইন্টারেস্ট এক্সপেন্স একবার ওই যে ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে দেখাই দিতেন ডেবিটে, আর আপনি প্রিফারেন্স শেয়ার আরেকবার আপনি ক্রেডিটে নিতে হতো। তো এক্সপেন্স আপনি ক্যাশ থেকে কমাইতেন, মানে আপনি ধরেন ক্যাশ টাকা দিয়ে খরচ করছেন, তো ক্যাশ মাইনাস করে দিতেন 1,000 টাকা, আর আপনি এক্সপেন্স দেখে দিতেন 1,000 টাকা। তো দেখেন ডেবিট করতেছেন, এক্সপেন্স দেখালেন মানে ডেবিট করলেন, আর ক্যাশের ব্যালেন্স কি ডেবিট, ক্যাশ থেকে মাইনাস করলেন মানে ক্রেডিট করলেন। তো একবার ডেবিট একবার ক্রেডিট করতেছেন। অঙ্কটা দেখবেন। এটা সহজ, লাগবে না। আচ্ছা, এটাতে একটা রিভলিউশন রিজার্ভ ছিল, ওই যে 7 নম্বর যেটা করলাম, এখানে বলা ছিল কম্প্রেসিভ ইনকামও করেন। তো কম্প্রেসিভ ইনকামটা দেখাই। এখানে দেখেন ল্যান্ড এন্ড বিল্ডিং এর যেটা, এই যে ল্যান্ড এন্ড বিল্ডিং বলা রয়েছে সিতে, ল্যান্ড এন্ড বিল্ডিং ওয়ার রিভ্যালুড টু 15 মিলিয়ন এন্ড 48 মিলিয়ন রেসপেক্টিভলি। মানে ল্যান্ডের মূল্য বর্তমানে হয়ে গেল 15 মিলিয়ন, আর বিল্ডিং এর মূল্য হয়ে গেল 48 মিলিয়ন। এর ফলে ক্রিয়েটিং 21 মিলিয়ন রিভ্যালুয়েশন রিজার্ভ, এর ফলে 21 মিলিয়ন টাকা রিভ্যালুয়েশন রিজার্ভ হইলো, মানে রিভ্যালুয়েশন বাড়লো, মানে রিভ্যালুয়েশন গেইন আর কি। 21 মিলিয়ন টাকা রিভ্যালুয়েশন গেইন হইলো। এখন আমরা আগে দেখবো ট্রায়াল ব্যালেন্সে আছে কিনা। তো ট্রায়াল ব্যালেন্সে দেখেন, এখানে দেখেন ট্রায়াল ব্যালেন্সে এই যে রিভ্যালুয়েশন রিজার্ভ দেওয়া রয়েছে 21 মিলিয়ন, এই মানে 3টা শূন্য কমন নিয়ে। সিতে বলা রয়েছে এটার সাথে নোট সি সম্পর্কিত। তো সিতে বলা রয়েছে ওই যে মার্কেটের ল্যান্ড আর বিল্ডিং এর মূল্য বাড়লো, এই জন্য রিভ্যালুয়েশন রিজার্ভ হলো 21 মিলিয়ন। এইটার কথাই কিন্তু এখানে বলা রয়েছে, এটা কিন্তু আগেই যে 21 মিলিয়ন করা রয়েছে তাই না, এই 21 মিলিয়ন কথাটাই এটা। তো আমরা লসের ক্ষেত্রে দেখি ট্রায়াল ব্যালেন্সে কিছু করা আছে কিনা, রিভ্যালুয়েশন আগের থেকে রিজার্ভ আছে কিনা, তাহলে ততটুকু পর্যন্ত আমরা কম্প্রেসিভ ইনকামে নিই লসের ক্ষেত্রে। আর গেইনের ক্ষেত্রে এটা দেখা লাগে না, সম্পূর্ণ টাকাটাই আপনার কম্প্রেসিভ ইনকামে চলে আসে। লসের ক্ষেত্রে কি করি, আমরা দেখি ট্রায়াল ব্যালেন্সে রিভ্যালুয়েশন রিজার্ভ বা গেইন করা আছে কিনা, ততটুকু পর্যন্ত লস করি কি কম্প্রেসিভ ইনকামে আনি, আর বাকিটা ওই গেইন লসের মধ্যে আনি। আর গেইনের ক্ষেত্রে এটা দেখা লাগে না, সম্পূর্ণ টাকাটাই আপনি কম্প্রেসিভ ইনকামে আনবেন। সম্পূর্ণ টাকাটাই কেন কম্প্রেসিভ আনবেন, এই গেইনটা যদি আপনি প্রফিট বিফোর ট্যাক্সে নিয়ে আসেন তাহলে তো এটার উপর ট্যাক্স চলে আসবে। কিন্তু এই গেইনটা তো আমরা এখনো টাকাটা বিক্রি করি নাই, তো অ্যাসেট, তো আমরা কেন ট্যাক্স দিব। এই জন্য আমরাকে এটাকে প্রফিট আফটার ট্যাক্সের পরে আনি। আপনি যদি প্রফিট বিফোর ট্যাক্সের আগে আনতেন এটার উপর ট্যাক্স দিতে হতো, তো আমরা তো এটার উপর ট্যাক্স প্রযোজ্য না, যেহেতু আমরা তো অ্যাসেট বিক্রি করি নাই, তাই এটাকে কম্প্রেসিভ ইনকামে আনি। দেখেন গেইন অন রিভ্যালুয়েশন
21 মিলিয়ন নিয়ে আসলাম আর কি। এখানে 3টা শূন্য বাদ দিয়ে 21,000। তো গেইনের ক্ষেত্রে সম্পূর্ণটা এভাবে বসাই দিবেন, আর লসের ক্ষেত্রে দেখবেন ট্রায়াল ব্যালেন্সের যতটুকু আছে ততটুকু পর্যন্ত এখানে আসবে, বাকিটুকু উপরে গেইন লসে চলে আসে। তো এই অঙ্কটা দেখেন। তো এটা দেখে রাখেন, এগুলো পারবেন এখন, প্রবলেম নয়। এখান থেকে এতটি দেখেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দেখি। এটাও দেখে রাখতে পারেন, প্রবলেম 11। তো এখানে দেখেন ওই যে আপনাকে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করতে বললো, আবার বললো স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি তৈরি করেন। তো আমরা যখন স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি তৈরি করি, এটা মানে কি ব্যালেন্স শিটের ইকুইটি অংশটা, তখন পার্থক্য কি করা হয়, ব্যালেন্স শিটের যে ইকুইটি, ব্যালেন্স শিটের ইকুইটি আমরা করি কি রো আকারে তৈরি করি, একটা নিচে আরেকটা, দেখেন শেয়ার ক্যাপিটাল নিচে বসালাম ডিভ্যালুয়েশন রিজার্ভ, তারপরে বসালাম রিটার্ন আর্নিংস, রো আকারে করি। আর আপনাকে যখন এটা আলাদাভাবে তৈরি করতে বলে তখন আমরা কলাম আকারে তৈরি করি। আর কোনো পার্থক্য নাই, যখন দেখেন আলাদা আকারে করতে বললাম আমরা কলাম আকারে করলাম, শেয়ার ক্যাপিটাল, রিভ্যালুয়েশন রিজার্ভ, রিটার্ন আর্নিংস, তখন কলাম আকারে করলাম। আর ব্যালেন্স শিটে যখন যখন করি রো আকারে করি। তো এটা দেখে না বুঝলে নেক্সট ক্লাসে করে দিব। প্রবলেম 11। তো এখান থেকে এগুলো দেখেন, এক্সারসাইজ থেকে দেখি। এক্সারসাইজ 10 দেখবেন। এক্সারসাইজ 11 দেখতে পারেন।